গুড মর্নিং। একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের হিসাবের বৈষম্য চ্যাপ্টার থেকে বিভিন্ন বিষয় আমি দেখাচ্ছি। গত ক্লাসে মনে আমি হিসাব চক্র এবং জাবেদা কাকে বলে সেগুলো আমি দেখিয়েছি। আশা করি সেগুলো তোমরা বাসায় পড়েছো। সেগুলো যদি বাসায় পড়ে থাকো তবে আজকে আমি যেটা দেখাবো সেটা তোমাদের সহজ হয়ে যাবে। আজকে আমি জাবেদা কিভাবে ভুক্ত করতে হয় বা জাবেদা কিভাবে করতে হয় সেটা দেখাবো, তবে ছক দিয়ে না। আমি এই জন্য একটু ভিন্নভাবে উপস্থাপন করছি। তোমরা এর কারণটা হচ্ছে তোমরা এর আগে ডেবিট ক্রেডিট নির্ণয় করেছো। এখন তুমি যদি ডেবিট ক্রেডিটটা নির্ণয় করতে পারো, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, আমি দেখিয়েছি কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, কিভাবে ডেবিট হয় কিভাবে ক্রেডিট হয়, সম্পদ বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ইত্যাদি ইত্যাদি। এখন ওইটারই আলোকে আমি জাবেদাটা দেখাবো যে কিভাবে জাবেদা করতে হয়। যদি তুমি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারো তাহলে অবশ্যই তুমি জাবেদা করতে পারবে, তেমন কোনো সমস্যা হবে না। দেখো এখানে কয়েকটি লেনদেনে জাবেদা দাখিলা। আচ্ছা দেখো কি বলেছে। 1 নম্বর, জনাব রহমান নগদ 1 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। এখানে দেখা যায় ব্যবসায়ে নগদ টাকা বৃদ্ধি পেল এবং রহমানের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল। এই লেনদেনে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। দেখো এখানে কি হয়েছে, কি বলেছে যে রহমান নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। তাহলে এখানে তার ব্যবসায়ে কি বৃদ্ধি পেল? তার ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পেল। যেহেতু নগদ টাকা বৃদ্ধি পেল, সাথে সাথে তার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল। নগদ টাকা মানে সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট। এটা মনে হয় আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করেছিলাম। তাহলে দেখো সম্পূর্ণভাবেই এটা কি ওই ডেবিট ক্রেডিট নির্ণয়ের মতো, এবং ডেবিট ক্রেডিট তুমি যদি নির্ণয় পারো তাহলে এই জাবেদাটাও পারবে। তাহলে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তারপর এখানে একটা কারণ বা ব্যাখ্যা দিতে হবে। সেই কারণ বা ব্যাখ্যাটা হচ্ছে তোমার কারণ হচ্ছে যে কারণ নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, বা মূলধন বাবদ এত টাকা নিয়ে আনা হলো বা ব্যবসা শুরু করা হলো, এত টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। কত টাকা? মানে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে। এভাবে তুমি কারণটা লিখে দিতে পারো। কারণ তুমি জাবেদাটা করার আগে এর আগে জেনেছো যে কোনটা লেনদেন কোনটা লেনদেন নয়, লেনদেনগুলো হবে সেই লেনদেনগুলোকে দুতরফা দাখিলা পদ্ধতির যে নীতি আছে, সেই দুতরফা দাখিলা পদ্ধতির নীতি অনুযায়ী, হ্যাঁ, ডেবিট ক্রেডিটে ভাগ করে তারিখে ক্রম অনুযায়ী কারণ বা ব্যাখ্যা সহ যে বইতে লেখা হয় সেটাকে জাবেদা বলে। এবং জাবেদা এর আগে আমি বলেছিলাম, এবং জাবেদাকে প্রাথমিক বইও বলা হয়ে থাকে। তাই এই যে বিষয়টা আমি দেখালাম 1 নম্বর যেটা আছে 1 নম্বরে, সেটা কিন্তু কি বলা যায়, সেটা কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে ডেবিট ক্রেডিট আমরা যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, এবং নীতি অনুযায়ী ডেবিট ক্রেডিটে ভাগ করে কারণ বা ব্যাখ্যা সহ। এখানে কারণ দেইনি, কারণটা এই জন্য দেইনি, আমি যখন ছকে দেখাবো তখন আমরা কারণ দিয়ে দেখাবো। হ্যাঁ, কারণটা আমি দিয়ে দেবো। সুতরাং কিভাবে জাবেদা করতে হচ্ছে, কিভাবে করা যায় ওই ডেবিট ক্রেডিট নির্ণয় করে, সেটাই আমি শুধুমাত্র দেখাচ্ছি। আচ্ছা, তারপর দেখো নগদে পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা। এখানে ব্যবসায় খরচ বাবদ ব্যয় বৃদ্ধি পেল। আমরা জানি ডেবিট ক্রেডিটে যে কিছু নিয়ম নীতিগুলো আছে বের করার জন্য। খরচ বৃদ্ধি পেলে ডেবিট খরচ, আর নগদ সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। আচ্ছা, এখানে দেখো নগদে পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা। এখানে ব্যবসায় খরচ বাবদ ব্যয় বৃদ্ধি পেল, মানে খরচটা বা ব্যয়টা বৃদ্ধি পেল, তাই ক্রয় হিসাবটা কি হলো? ডেবিট। ক্রয় হিসাবটা ডেবিট। এবং এবং নগদ সম্পদ মানে নগদ টাকা টাকা মানে সম্পদ, সেটা হ্রাস পেল, সেটা নগদান হিসাবটা কি? ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। হ্যাঁ, এটা খরচ মানে নগদে পণ্য ক্রয় করা হলো, খরচ বৃদ্ধি পেল। খরচ এখানে কোনটা? এখানে হচ্ছে ক্রয়টা ব্যয় বা খরচ, এটা খরচ বৃদ্ধি পেল। হ্যাঁ, খরচ বৃদ্ধি পেল এবং নগদ টাকা বা সম্পদ হ্রাস পেল। তাই নগদ সম্পদ বা টাকা হ্রাস পেলে, নগদ সম্পদ হ্রাস পেলে কি? ক্রেডিট। কি হ্রাস পেল? নগদ টাকা। তাই নগদান হিসাব ক্রেডিট। সম্পদ ব্যয়টা বৃদ্ধি পেলে ডেবিট। তাহলে কি হলো? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তার সামগ্রিকভাবে কি বুঝতে পারলে? এটা তোমরা যে এর আগে যে ডেবিট ক্রেডিট নির্ণয়টা করেছো, সেই ডেবিট ক্রেডিট নির্ণয় যে করেছো, সেই ডেবিট ক্রেডিট নির্ণয়ের মাধ্যমে মতোই কিন্তু জাবেদাটা করতে হবে। শুধু জানতে হবে কোনটা ব্যয়, কোনটা আয়, কোনটা সম্পদ, এবং সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, সম্পদ হ্রাস পেলে কি হয়,
খরচ বৃদ্ধি পেলে কি হয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়, সেটা একটু জানতে হবে। এবং এটা আমরা জেনেছি কোথায়, এই যে ডেবিট ক্রেডিট যে নির্ণয় করেছি সেখানে। আচ্ছা, তাই এটা তো ওই যা ডেবিট ক্রেডিট নির্ণয় যেভাবে করেছি সেভাবেই তো আমরা জাবেদা করছি, শুধু এখানে তারিখ দিয়ে কারণ দিয়ে দেবে, কারণ বা ব্যাখ্যা দিয়ে দেবে, সেটা আমি পরবর্তী ক্লাসে সেটা আমি দেখাবো। আচ্ছা, মামুনের কাছ থেকে, তারপর মামুনের কাছ থেকে 15,000 টাকার পণ্য ক্রয়। মামুনের কাছ থেকে 15,000 টাকার পণ্য ক্রয়, এক্ষেত্রে ক্রয় বাবদ খরচ বৃদ্ধি পেল। তাহলে ক্রয় বাবদ খরচ বৃদ্ধি পেলে কি, ক্রয় হিসাব ডেবিট। এবং মামুনের কাছে দায় বৃদ্ধি পেল, দায় মানে প্রতি হিসাব বা পাওনাদার হিসাব বা মামুন। এই ক্ষেত্রে জাবেদা দাখিলা হবে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব বা মামুন হিসাব ক্রেডিট। মানে দায়টা বৃদ্ধি পেল, সেটা কি হয়ে গেল, ক্রেডিট। মানে দায় এখানে কে, মামুন বা প্রদেয় হিসাব। আচ্ছা, তাহলে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আচ্ছা, নগদে পণ্য বিক্রয় 25,000 টাকা। নগদে পণ্য বিক্রয় 25,000 টাকা। এই ক্ষেত্রে নগদ টাকা মানে সম্পদ, নগদ টাকাটা সম্পদ বৃদ্ধি পেল এবং ব্যবসায় বিক্রয় বাবদ আয় বৃদ্ধি পেল 25,000 টাকা। নগদ বাবদ সম্পদ 25,000 টাকা বৃদ্ধি পেল এবং ব্যবসায় নগদ বিক্রয় বাবদ আয় বৃদ্ধি পেল 25,000 টাকা। এই ক্ষেত্রে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন ব্যাখ্যা যাই কিভাবে। নগদ টাকা বৃদ্ধি পেল, হ্যাঁ বিক্রয় করেছি, নগদ পণ্যটা যেহেতু আমি পণ্যটা বিক্রয় করেছি সেহেতু পণ্য বিক্রি করলে নগদ টাকাটা আমার ব্যবসা প্রতিষ্ঠানে বা কোম্পানিতে আসলো। তাহলে নগদ টাকা আসা মানে সম্পদ বৃদ্ধি পেল, তাই সম্পদ বৃদ্ধি পাওয়া মানে কি, নগদান হিসাব ডেবিট। কি সম্পদ, নগদ টাকা কোম্পানিতে আসলো, ব্যবসা প্রতিষ্ঠানে আসলো এবং বৃদ্ধি পেল, তাহলে সেটা হচ্ছে ডেবিট, নগদান হিসাব ডেবিট। এবং বিক্রয় বাবদ আয়টা, যেহেতু বিক্রয় করেছে সেই জন্য আয়টাও বৃদ্ধি পেল, যেহেতু আয় বৃদ্ধি পেলে কি হয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। একদিক দিয়ে সম্পদ বৃদ্ধি পেল, আবার একদিক দিয়ে আয় বৃদ্ধি পেল। কারণ কোনো কিছু বিক্রি করার ফলে নগদ টাকা সেটা বৃদ্ধি পেল, নগদ টাকা মানে সম্পদ, সেটা তাই নগদান হিসাব ডেবিট। এবং বিক্রয় বাবদ আয়টাও বৃদ্ধি পেল, বিক্রয় হিসাবটা তাই এখানে কি, ক্রেডিট হয়ে গেল। আচ্ছা, তারপর ধারে পণ্য বিক্রয়, 10,000 টাকা। আচ্ছা, এই ক্ষেত্রে ব্যবসায় দেনাদার মানে সম্পদ, দেনাদার হচ্ছে সম্পদ, অর্থাৎ অর্থ আদায়ের অধিকার বৃদ্ধি পেল 10,000 টাকা এবং বিক্রয় বাবদ আয় বৃদ্ধি পেল 10,000 টাকা। তাই দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আয় বৃদ্ধি পেল, আয় বৃদ্ধি পেলে তো ক্রেডিট, সেটা ক্রেডিট তুমি আগেই আমি দেখিয়ে দিয়েছি। আর এখানে কি হলো, সম্পদ মানে বিক্রয় করেছি, বিক্রয় করলাম, সেটা কি নগদে না, নগদ টাকাটা এখনো আসেনি, ধারে বিক্রি করেছি, যেহেতু ধারে বিক্রি করেছি সে হচ্ছে কি দেনাদার, এবং দেনাদারের পরিমাণ বৃদ্ধি পেল এবং তার কাছ থেকে কোনো এক সময় আমরা অর্থটা আদায় করতে পারবো এবং সম্পদটা বৃদ্ধি পেল। হ্যাঁ, দেনাদার পরিমাণ বৃদ্ধি, সম্পদটা বৃদ্ধি পেল, তাই দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, দাগ কাটা চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 8,000 টাকা। এই ক্ষেত্রে ব্যবসায়ে সম্পদ মানে ব্যাংকে জমা বৃদ্ধি পায় 8,000 টাকা এবং বিক্রয় বাবদ আয় বৃদ্ধি পায় 8,000 টাকা। আচ্ছা, তাহলে দেখো দাগ কাটা চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, দাগ কাটা চেকের মাধ্যমে, দাগ কাটা চেক মানে ক্রস চেক, তোমরা মনে হয় এর আগে ব্যাংকিং এ তোমাদের ব্যাংকিং তুমি যখন পড়বে তখন সেটা মোটামুটি তখন জানতে পারবে। হ্যাঁ, এখনো মনে হয় ব্যাংকিংটা শুরু হয়নি, এটা সেকেন্ড ইয়ারে মনে হয়। আর দাগ কাটা চেকটা হচ্ছে তোমার ক্রস চেক, তোমরা এটা ক্লাস 9-10 হয়তো বা পড়ে আসছো। মানে সেখানে যার নামে দেওয়া থাকবে, এখন যদি দুটো দাগ কেটে দেয় উপরে, চেকের উপর বলতে এখানে বাম দিকের কোনায়, যে অ্যাকাউন্ট মানে প্রাপকের হিসাবে দেও বা অ্যাকাউন্ট পে, যদি যদি অ্যাকাউন্ট পে দিয়ে দেয় তাহলেই কিন্তু সেটা দাগ কাটা চেক হয়। তাহলে ওই অ্যাকাউন্টে যার নাম আছে তার অ্যাকাউন্ট ছাড়া কিন্তু সেই টাকাটা কি ভাঙাতে পারে না, ওই অ্যাকাউন্টে জমা দিতে হয়। আচ্ছা, তাহলে দেখো দাগ কাটা চেকের মাধ্যমে বিক্রয়, এই ক্ষেত্রে ব্যবসার সম্পদ মানে ব্যাংকে জমা 8,000 টাকা এবং বিক্রয় বাবদ আয় বৃদ্ধি পায় 8,000 টাকা। তাহলে দাগ কাটা চেকের মাধ্যমে চেক দিল, এই চেকটা আমার ব্যাংকে উপস্থাপন করতে হবে, ব্যাংকে যেতে হবে, তাহলে ব্যাংকের সম্পদ, ব্যাংকে জমা টাকাটা বৃদ্ধি পায়, ব্যাংকে জমাটা বৃদ্ধি পায়, এর সম্পদটা ব্যাংকে, একটা ব্যাংক হিসাব হচ্ছে সম্পদ, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, সম্পদটা বৃদ্ধি পেল। এবং বিক্রয় বাবদ আয়, এই যে বিক্রয় করেছি, বিক্রয় বাবদ আয় কত, 8,000 টাকা, এটাও বৃদ্ধি পেল, সেটা হবে ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর যদি চেকে দাগ কাটা চেক নাও বলতো, যদি বলতো চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, তারপরে সেটা আমরা কি করতাম, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর দাগ কাটা চেক দিয়ে দিয়েছে তোমাকে একটু কনফিউজ করার জন্য, সেটা কোনো বিষয় না, সেটা কিন্তু ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কারণ দাগ কাটা চেক মানে ব্যাংকে যে টাকাটা আছে সেটা বৃদ্ধি পাবে, তাহলে ব্যাংকে জমা হচ্ছে সম্পদ, তার সম্পদ বৃদ্ধি পেলো, সেটা ডেবিট ব্যাংক হিসাব।
আর বিক্রয় বাবদ আয় বৃদ্ধি পেল 8,000 টাকা, তাহলে আয়টা কি, আয় বৃদ্ধি পেল সেটা হচ্ছে ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, তারপর দেখো আসবাবপত্র ক্রয় 12,000 টাকা। আসবাবপত্র ক্রয় 12,000 টাকা। এই ক্ষেত্রে ব্যবসায়ের সম্পদ আসবাবপত্র ক্রয় 12,000 টাকা। এই ক্ষেত্রে ব্যবসায়ের সম্পদ আসবাবপত্র বৃদ্ধি পেল 12,000 টাকা এবং ব্যবসায়ের নগদ টাকা কমে গেল 12,000 টাকা। আচ্ছা, একদিক দিয়ে সম্পদ বৃদ্ধি পেল, মানে আসবাবপত্র কিনেছি সেই জন্য সম্পদটা বৃদ্ধি পেল। আচ্ছা, যেহেতু সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, এবং একদিক দিয়ে আবার নগদ টাকা কমে গেল। নগদ টাকা কমা মানে কি, সম্পদ হ্রাস পাওয়া। নগদ টাকা কমে গেল, নগদ টাকা হচ্ছে সম্পদ, সম্পদ হ্রাস পাওয়া। সম্পদ হ্রাস পেলে সেটা কি হয়, ক্রেডিট হয়। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ আসবাবপত্র ক্রয় করেছো, এই জন্য আসবাবপত্র ক্রয় করার ফলে একদিক দিয়ে আসবাবপত্র বৃদ্ধি পেল, আর একদিক দিয়ে ব্যবসার সম্পদ বা নগদ টাকা কমে গেল। হ্যাঁ, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, তারপর ক্যালকুলেটর ক্রয় 1,800 টাকা। এই ক্ষেত্রে ব্যবসায়ের সম্পদ মানে অফিস সরঞ্জাম বৃদ্ধি পেল 1,800 টাকা এবং ব্যবসায়ের নগদ টাকা কমে গেল 1,800 টাকা। যাবে হবে অফিস সরঞ্জাম হিসেবে ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তার মানে কি, একদিক দিয়ে সম্পদ মানে অফিস সরঞ্জাম এটা বৃদ্ধি পেল, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। একদিক দিয়ে এই যে ক্রেডিট, সম্পদ হ্রাস পেলে, সম্পদ কমে গেল বা হ্রাস পেল সেটা হচ্ছে ক্রেডিট। তাহলে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, তারপর দেখো ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় ছিনতাই হলো 6,000 টাকা। এক্ষেত্রে ব্যবসায়ের ক্ষতি, ব্যাংকে আমি টাকা জমা দেব, ব্যবসায়ের টাকা, ব্যবসা প্রতিষ্ঠানের টাকা ছিনতাই হয়ে গেল। আচ্ছা, বা চুরি পড়ে গেল, হারিয়ে গেল বা ছিনতাই হলো, যেটাই হোক, এক্ষেত্রে ব্যবসায়ের ক্ষতি হলো 6,000 টাকা এবং নগদ সম্পদ কমে গেল 6,000 টাকা। এক্ষেত্রে ব্যবসায়ের ক্ষতি, ক্ষতি হলে কি হয়, ক্ষতি বা যেটা খরচ হলো, ব্যয় হলো, এখানে বলেছে ক্ষতি হলো, তো সেটা কি, ডেবিট। হ্যাঁ, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। আচ্ছা, নগদ সম্পদ, নগদ টাকা কমে গেল, নগদ টাকা কমে গেল মানে নগদান হিসাব ক্রেডিট। বিবিধ ক্ষতি হিসাব, ক্ষতি হলো, ক্ষতিটা ডেবিট, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, নগদ টাকা মানে সম্পদটা কমে গেল, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, তারপর দেখো 3,000 টাকার মণিহারি দ্রব্য বা মণিহারি ক্রয় করা হলো। 3,000 টাকার মণিহারি ক্রয় করা হলো। এখানে মণিহারি বাবদ খরচ বৃদ্ধি পেল। মণিহারি ক্রয় এটা একটা খরচ, খরচ বৃদ্ধি পেল, খরচ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট, মণিহারি হিসাব ডেবিট এবং নগদ সম্পদ হ্রাস পেল। নগদ টাকা কিভাবে, নগদ টাকা দিয়ে কিনেছি, নগদ টাকা দিয়ে কিনেছি, নগদ টাকাটা সেখানে হ্রাস পেল, তার নগদান হিসাব কি, সম্পদ, নগদ টাকাটা সম্পদ, নগদান হিসাব ক্রেডিট। মণিহারি হিসাব ডেবিট, মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, তুমি দেখো এখানে এই যে আমি কয়েকটা জাবেদা দেখালাম, জাবেদা দেখালাম কিভাবে জাবেদা হবে, কারণ বা ব্যাখ্যা দেইনি, পরবর্তীতে আমি কারণ বা ব্যাখ্যা দেখিয়ে দেবো কিভাবে জাবেদা করতে হয় সেটা। এই যে আমি জিনিসগুলো আমি বললাম, এই যে 10টা মাত্র, এছাড়া আরো অনেক আছে, সেগুলো তোমাদের দেখতে হবে, কোনটা কিভাবে কি সেটা দেখতে হবে। এই যে আমি দেখালাম, এটার মূল ভিত্তিটা কি, এটা জাবেদা। তুমি জানছো যে হ্যাঁ স্যার এটা দেখালো, এটা কি জাবেদা, এটা জাবেদা এইভাবে করতে হয়, এইভাবে লিখতে হয়, কিন্তু মূল ভিত্তিটাই হচ্ছে এটা তোমাকে দেখতে হবে যে ডেবিট ক্রেডিট যে নির্ণয় করেছো দুতরফা দাখিলা পদ্ধতির নীতি অনুযায়ী, সেটারই কিন্তু প্রতিফলন। তুমি যদি ডেবিট ক্রেডিট নির্ণয়টা তুমি পারো, ডেবিট ক্রেডিট নির্ণয় যদি তুমি পারো, তাহলে তুমি এই যে জাবেদাটা আছে তুমি পারবে। আর এই যে আমি তোমাকে এই যে ব্যাখ্যা করে বোঝালাম, জনাব রহমান নগদ 1,00,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন, নগদে পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা, মামুনের কাছ থেকে 15,000 টাকা পণ্য ক্রয় করা হলো, নগদে পণ্য বিক্রয় করা হলো 25,000 টাকা, ধারে পণ্য বিক্রয় 10,000 টাকা, ডাক কাটা চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 8,000 টাকা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরকম আরো কয়েকটা লেনদেন আছে, দেখালাম এবং প্রত্যেকটা আমি মোটামুটি ভাবে ব্যাখ্যা করেছি, কেন ডেবিট হলো, কেন ক্রেডিট হলো। ডেবিট ক্রেডিট নির্ণয় যেমন দুতরফা দাখিলা পদ্ধতির নীতি অনুযায়ী যেটা করতে হয়, নীতি অনুযায়ী আমি যেটা করেছি, ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি, সেই ডেবিট ক্রেডিট নির্ণয় করেই শুধুমাত্র কারণ বা ব্যাখ্যাটা পরবর্তীতে আমি দিয়ে দেবো, তাহলে জাবেদা হয়ে যাচ্ছে। তার মানে ডেবিট ক্রেডিট নির্ণয় যে নিয়মাবলী বা নীতিগুলো আছে, সেই নীতিগুলো তোমাকে অবশ্যই অবশ্যই ভালো মতো জেনে তারপর অঙ্কগুলো করতে হবে, তাহলে তুমি অঙ্কগুলো পারবে, জাবেদা পারবে। কারণ জাবেদা শুধু সাধারণ যে করাচ্ছে এগুলো সব সাধারণ জাবেদা, এগুলো সাধারণ জাবেদা। হ্যাঁ, তারপর তোমার জাবেদার মধ্যে তোমার সেবামূলক প্রতিষ্ঠানে আছে, সেটা আমি পরে দেখাবো, কিন্তু তার আগে দেখাবো জাবেদা দেখিয়ে, সাধারণ জাবেদা দেখিয়ে আরো কয়েকটা জাবেদার যে শ্রেণী বিভাগ আছে সেটা আমি দেখাবো। সেটা আমি দেখাবো। তাহলে তুমি দেখো
এই জন্য তোমার জাবেদার জানার জন্য তোমাকে দুতরফ দাখিলা পদ্ধতি জানতে হবে, নিয়ম নীতিগুলো জানতে হবে, দাখিলা পদ্ধতির যে নিয়মগুলো আছে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় সেগুলো জানতে হবে। তারপরে জানতে হবে কোনটা এর আগে কোনটা লেনদেন কোনটা লেনদেন নয়। লেনদেনগুলোকে দুতরফা দাখিলা পদ্ধতির নীতি অনুযায়ী ডেবিট ক্রেডিটে ভাগ করবো, যে নীতিগুলো আছে ভাগ করে আমরা ভাগ করে ডেবিট একদিকে ডেবিট আর একদিকে ক্রেডিট, একটা ডেবিট একটা ক্রেডিট যেটা পক্ষ থাকবে করলাম। এবং করার পর আমরা কিভাবে করলাম, দুতরফা দাখিলা পদ্ধতির যে নীতি আছে সেই নীতি অনুযায়ী, এবং সেখানে ডেবিট ক্রেডিটে ভাগ করে আমি করলাম। এবং এটা করলেই পরবর্তীতে যখন জাবেদা করব এটাই তুমি কারণ বা ব্যাখ্যা দিয়ে দাও তারিখের ক্রম অনুযায়ী, সেটাই কিন্তু তোমার জাবেদা হয়ে যাচ্ছে, এটাই তোমার জাবেদা। যাই হোক, মোটামুটি ভাবে কিন্তু আমি এই কয়েকটা দেখালাম, তোমরা এগুলো দেখবে, বইয়ে আর যা আছে সেগুলো দেখতে থাকো। আমি যেহেতু আমি বারবারই বলছি আমি অল্প অল্প করে দেখাচ্ছি, দেখবে যে অল্প অল্প করে দেখাচ্ছি ঠিকই, কিন্তু একটা সময় যে অনেক মানে দেখবে যে অনেক কিছু দেখানো হয়ে গেছে। তাই প্রতিদিনের পড়া তোমরা প্রতিদিন দেখো, তোমাদের ভালোর জন্য প্রতিদিনের পড়া প্রতিদিন অবশ্যই তোমাদের দেখতে হবে। তো এটা বারবারই আমি জোর দিয়ে বলছি, দেখো তোমরা, তাহলে তোমাদের পরবর্তীতে কোনো সমস্যা হবে না। যাই হোক, আজ এখানে রাখছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।